হ্যালো গাইস, শুরু হলো আমাদের মুর্শিদাবাদ ট্রিপ। ঠিক আছে, আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। এটা হচ্ছে আমাদের সেই প্লেন, স্থল প্লেন। আমাদের সাথে আছে আমাদের পাইলট। পাইলটের নাম সনদ 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 নস্কর। সনদ নস্কর। আমরা এখন রাত প্রায় 1:30টার মতো বাজে। আমরা কিছুক্ষণের মধ্যেই এই প্লেন টেক অফ করবে। এই হলো প্লেনের ভিতরকার ছবি। সমস্ত প্যাসেঞ্জার এখানে এখন তারা পজিশন নিচ্ছে টেক অফ করার জন্য। আমি নেই তো। এই যে এনেছেন ভাইস ক্যাপ্টেন। হ্যাঁ, সবাইকে দেখা যাচ্ছে। মুর্শিদাবাদ চলো। मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू, चलिया আমরা চলেছি কলকাতার রাস্তা ভেদ করে মুর্শিদাবাদের দিকে। এখান থেকে প্রায় 250 কিলোমিটার হবে এই দূরত্ব। সবাই খুব মাস্তিতে আছে, আনন্দে আছে। অনেকদিন পর একটা ট্যুর হচ্ছে। আশা করছি ভোর 6টার মধ্যে আমরা হয়তো পৌঁছে যাব। তারপরে আমাদের মুর্শিদাবাদ ঘোরাঘুরি শুরু হয়ে যাবে। রাতের শহর কলকাতা অসাধারণ অনুভূতি। আমরা ঘুমাইনি, ভোরবেলা হয়ে গেছে। এত দেরি বুঝি আমার যেদিকে বলতে তোর ওইটাতে আরিমামা, এটা বেশি সুন্দর। আরিমামা গেঞ্জিটা রাহুল দেখাচ্ছে। মুর্শিদাবাদ পরিদর্শনে আমরা আজকে টোটো করে এখন রওনা দিলাম। তিনটা টোটো। সামনের টোটোতে আছে রাহুল, আফরিনা, নাজিম এবং হামিদা। এই টোটোতে আমি, খালামা খালু, টুলু আপার, সাইদুল ভাই। আর আরেকটা টোটোতে আরিফ, খুকু, অর্ধা, ফারদিন, রিয়ান এবং আরহা আরিশ। এখন আমরা কোথায় যাচ্ছি? হিরাঝিল, খোসবাগ আর রোশনীবাগ, নবাব সিরাজউদ্দৌলার বাড়ি, যেখানে প্রসাদ ছিল নবাব সিরাজউদ্দৌলার। আচ্ছা, এটা কি ভেসেল পার হয়? গঙ্গার ওই পার, ঘেসাল পার হয়ে যেতে হবে আপনাকে। আচ্ছা, এখান থেকে কতক্ষণ লাগবে সময়? সময় লাগবে আপনার 8 ঘন্টা মতন। আচ্ছা, এখানে এখানে নামতে হবে, নৌকোতে পারাপারি উপার হবে। এই ভেসেলে পার হয়ে আমরা ওই পারে যাব। এখানে ওই ঘেসালে উঠেন, ওই ঘেসালে ওই যায়। ভেসেলে আমরা পার হচ্ছি। সবাই ভেসেল পার হচ্ছে। নদী পার হয়ে আমরা এলাম শাহানগর ফেরিঘাটে। এখান থেকে আমরা হিরাঝিল যাব। এই হচ্ছে সেই ভেসেল। তো হ্যালো গাইস, আমরা চলে এসেছি খোসবাগ। সিরাজউদ্দৌলা আলিপুর দীঘা পুরো পরিবার নিয়ে টোটাল 34টা কবর আছে খোসবাগে। জায়গাটার নাম হচ্ছে খুশবুবাগ। খুশবুবাগ, খোশ মানে খুশবু, বাগ মানে বাগিয়ে। 1740 খ্রিস্টাব্দে এই জায়গাতে আলিপুর দীঘা সিরাজউদ্দৌলার নানা বিভিন্ন রকম গোলাপের চাষ করেছিলেন। সেই গোলাপের খুশবু থেকে নাম দেওয়া হয়েছিল খোসবাগ। খোসবাগ অর্থাৎ আনন্দ উদ্যান। যে কবরগুলো দেখছেন এগুলো সব পরে দেওয়া হয়।
1756 থেকে 1757 সালের মধ্যে কবর। আচ্ছা। এই 1 বছরের মধ্যে এই খোঁজবাগের টোটাল কবর হলো 34টা আলীবর্দী খাঁ এবং সিরাজউদ্দৌলার পরিবারে। এদের মধ্যে 32 জনকেই হত্যা করে মেরে কবর দিয়েছিলেন মির্জাপুরের ছেলে মিরন এবং মোহাম্মদী বেগ। আর 2 জন হচ্ছে নর্মাল ডেট, সেটা হচ্ছে আলীবর্দী খাঁ, বয়স্ক হয়ে মারা যান 70 বছর বয়সে। আর সিরাজউদ্দৌলা যে স্ত্রী ছিলেন লুৎফুন্নেসা বেগম, উনি পাগল হয়ে মারা যান 1786। তাছাড়া বাকি কিন্তু 32 জনকেই হত্যা এই খোঁজবাগে। তো প্রথমেই যে সমাধিটা কবরটা দেখছেন, এটা হচ্ছে আলীবর্দী খাঁর স্ত্রী, এনার নাম হচ্ছে শরফুন্নেসা বেগম। সিরাজউদ্দৌলা যে নানিমা ছিলেন, ইনার কাছে সিরাজউদ্দৌলা ছোট থেকে মানুষ, কারণ আলীবর্দী খাঁর কোনো ছেলে ছিল না, 3 মেয়ে, ঘসিটি বেগম, আমিনা বেগম, মুমিনা বেগম। এটার নাম হচ্ছে ঘসিটি বেগম, সিরাজউদ্দৌলা বড় খালা, যে সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধের ব্যাপারে মেন ষড়যন্ত্র করেছিলেন এই ঘসিটি বেগম। ইতিহাসে নাম পাবেন মেহেরুন্নেসা। পাশেরটার নাম হচ্ছে আমিনা বেগম, সিরাজউদ্দৌলা মায়ের কবর। আর এই চারিপাশে পাঁচিল দিয়ে ঘেরা 3টে মহিলাদের কবর। এনারা পর্দার বাইরে বেরাতেন না বলে এটা পর্দা সিস্টেম দেওয়া আছে। একটা খালার খবর আছে বিহারে, মুমিনা বেগমের, এখানে হচ্ছে 2টো খালার মা হচ্ছে বিহারের দুমকা জেলা, জায়গাটার নাম হচ্ছে সিঙ্গি দালান। ওনার বিয়ে ওখানেই হয়েছিলেন বলেই ওনার কবরটা ওখানে। আর এই 2 মেয়ে থাকতেন আলীবর্দী খাঁর প্রাসাদে, মানে বাবার বাড়িতে থাকতেন বলেই এনাদের কবরটাই খোঁজবাগে। এই বেদিটার মধ্যে ছোট বড় মিলিয়ে 17টা কবর আছে। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে 23শে জুন। যুদ্ধের পর সিরাজউদ্দৌলা পরাজয়ী হয়ে যায়, তখন ছদ্মবেশে মুর্শিদাবাদ ছেড়ে চলে যাচ্ছিলেন নদীপথে বুড়িগঙ্গা দিয়ে। মির্জাফরের ছেলে মিরন, মির্জাফরের ছেলে মিরন ঘোষণা করলেন যে সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিবে তাকে 1000 একটা স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। তো সিরাজউদ্দৌলা যখন ছদ্মবেশে চলে যাচ্ছিলেন, সিরাজউদ্দৌলার পায়ে যে নাগরার জুতো ছিল, সেই জুতোটা দেখে চিনতে পেরে যায় ওই মাঝি ফকির, ওনার নাম হচ্ছে দানেশ ফকির। উনি মির্জাফরের ছেলে মিরনকে খবর দিয়ে সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিলেন ভগবানগোলার ঘাটে। ওখান থেকে বন্দি করে নিয়ে এসে যখন মির্জাফরের বাড়িতে রেখেছিলেন সিরাজউদ্দৌলাকে, তখন এই 17 জন সিরাজউদ্দৌলার আত্মীয় স্বজন এরা খবর পেয়ে এলেন মুঙ্গের পাটনা থেকে, কেউ এলেন ঢাকা থেকে মির্জাফরের বাড়িতে সিরাজউদ্দৌলাকে বন্দি অবস্থায় দেখা করতে। মির্জাফরের ছেলে মিরন দেখলো সিরাজউদ্দৌলাকে দেখা করিয়ে এদেরকে ছেড়ে দিলে এরা আবার দেশে যে সিংহাসনের দাবিদার হবে বা যুদ্ধ ঘোষণা করবে। 17 জনকে অতিথি হিসাবে নিমন্ত্রণ করলেন, ভালো ভালো খাবারের আইটেম করলেন, তার সাথে বিষ খাইয়ে একই দিনে গুপ্তভাবে মেরেছিলেন মির্জাফরের ছেলে মিরন। এই 17 জনকে গুপ্তভাবে মেরেছিলেন বলেই ইতিহাসের পাতায় প্রমাণপত্রে এদের কারো নাম পাওয়া যায়নি। উঁচু মুচু 2টো কবর, এরা ছিলেন মৌলবী বলে তাদেরকে একটু সম্মান জানিয়ে উঁচু করে কবরগুলো দিয়েছিলেন মির্জাফরের ছেলে মিরন। আর এদের আত্মার শান্তির জন্য 2টি কবরে লিখে দিয়েছিলেন আয়াতুল কুরসির দোয়া, কোরআন শরীফের দোয়া লিখে দিয়েছিলেন। এই যে একটা, ওই একটা, দুটোতে ঘেরা দেখছেন, ওর ভিতরে একটা কবর আছে, উনারই নাম হচ্ছে দানেশ ফকির, চাচা যাকে খোঁজ করছিলেন উনারই নাম দানেশ ফকির। এই দানেশ ফকিরকে মির্জাফরের ছেলে মিরন ওনাদের সবাই ডেকে পাঠালেন যে তুমি তোমার ইনামটা নিয়ে যাও। দানেশ ফকির ওনার পরিবার নিয়ে মির্জাফরের সবাই হাজির হয়েছিলেন। মির্জাফরের ছেলে মিরনকে বুদ্ধি দিতেন ইংরেজরা, তখনকার টাইমে যিনি গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। উনিই বললেন যে দেশের নবাবের সাথে যখন এত বড় বেইমানি করলো, ধরিয়ে দিল, ফকির হয়ে তার এত লোক, কাল সে যদি বেশি কিছু টাকা পায় তাহলে তোমাদের সাথে বড় ধরনের বেইমানি সে করতে পারে। এই কথা বলে মির্জাফরের ছেলে মিরন এই দানেশ ফকিরকে গুলি করে মেরে তার খবর, ওনার স্ত্রী, ওনার ছেলে, পুরো পরিবারটাকে শেষ করে দিলেন। পরবর্তীকালে তার পরিবারে যেন কারোর সাথে বেইমানি না করতে পারে। এমনি কি আর ব্রিটিশ প্ল্যান বলে? মির্জাফর সেই ওই পারে, নদীর ওপারে, নদীর ওপারে ওখানে জুতো পরে যাবে কবরের ওপরে। ওই পাশেরটার নাম হচ্ছে আব্দুল হোসেন, এই পাশেরটার নাম হচ্ছে আব্দুল হোসেন। 2 ভাই ছিলেন, এদেরকে আলীবর্দী খাঁ বিদেশ থেকে নিয়ে এসেছিলেন মুর্শিদাবাদে। এদেরকে বলা হতো হাফসি, এরা হারেমে পাহারাদার থাকতেন। মিডিলেরটার নাম হচ্ছে গোলাম হোসেন, সিরাজউদ্দৌলার মেন যে দেহরক্ষী এবং বডিগার্ড হিসেবে থাকতেন। বলেন উপায় নেই গোলাম হোসেন, সেই গোলাম হোসেন, হ্যাঁ, সিরাজউদ্দৌলার মেন দেহরক্ষী এবং বডিগার্ড হিসেবে থাকতেন। শুনুন না, হ্যাঁ বলুন। বলছি ওপরে যে বেদিটা করা আছে, হ্যাঁ, এইটা ছোট, কবর অনেক লম্বা, নিজে নিজে 3.5 হাত। সেটাই বলছি, নিজে নিজে আগেকার লোক তো অনেক লম্বা ছিল, হ্যাঁ, কবর থেকে মনে হয় ছোট ছোট। এটা বাঁধানোর জন্য ধরুন বাঁধিয়ে দিয়েছে। যেমন আরেকটা কবর দেখাবো আপনাকে, ওটা বড় দেখবেন, ভিতরেই আছে। মানে এইগুলো কি বলেন তো, যেন তেন প্রকারে মির্জাফরের ছেলে মিরন এবং ইংরেজরা দিয়েছিলেন। আর সামনে যে নেম প্লেট লাগানো দেখছেন, এটাই হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা শেষ স্বাধীন নবাব
নবাব সিরাজউদ্দৌলার কবর। এই যে মির্জাপুরের ছেলে মিরনের আদেশে সিরাজউদ্দৌলাকে প্রথম ছোড়া মেরেছিলেন মোহাম্মদী বেগ। তারপরে মির্জাপুরের ছেলে মিরন সিরাজউদ্দৌলার দেহটা কেটে ক্ষত বিক্ষত করে দেয়। পরে বস্তায় করে হাতির পায়ে বেঁধে মুর্শিদাবাদের চাঁদনি চক বাজার বসতে, যেটাকে মিনা বাজার বলা হয়, সেই বাজারটা মৃত্যু মিছিল করে ঘুরিয়েছিলেন তুচ্ছজনক ব্যাপার। পরে তার দেহটাকে সেলাই করে এই কবরটা দিয়েছিলেন ইংরেজরা দয়ার উপরে নির্ভর করে। এটা হচ্ছে রবার্ট ক্লাইভের বুদ্ধি, যে তোমাদের শেষ স্বাধীন নবাবের সমাধি আমরা দিলাম, তাহলে বাংলার লোকের প্রতি একটু ভালো হয়ে গেল। আর তাকে একটু সহানুভূতি দেখছিলেন সিরাজউদ্দৌলার প্রথম যুদ্ধ হচ্ছে কলকাতা ফোর্ট উইলিয়ামে আলীনগরে ইংরেজদের সাথে, তখন ইংরেজদেরকে পরাজিত করেছিলেন, সেই সহানুভূতিটাই তারা একটু দেখেছিলেন। পাশেরটা হচ্ছে সিরাজউদ্দৌলার পালিত ভাই, নাম হচ্ছে মির্জা মেহেদি। ওনাকে চিৎ করে ফেলে তক্তার মধ্যে তক্তা চাপা দিয়ে হাতির পায়ের তলায় পিষে মেরেছিলেন মির্জাপুরের ছেলে মিরন। সিরাজউদ্দৌলার পায়ের নিচে সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা বেগম, ইনি পাগল হয়ে মারা যান 1786-তে। 29 বছর বেঁচে ছিলেন। 57 সালে 23 জুন হচ্ছে পলাশী যুদ্ধ, 2রা জুলাই সিরাজউদ্দৌলা হয় হত্যা, 2রা জুলাই থেকে 86, তাহলে 29 বছর। এই খোঁজবাগে দেখাশোনা করতেন সিরাজউদ্দৌলা এবং আলীবর্দী খাঁর পায়ের নিচে বসে কোরআন শরীফ পাঠ করতেন আর কান্নাকাটি করতেন। লুৎফুন্নেসা কথার শব্দের অর্থ হচ্ছে সুন্দরী বা প্রিয়তম পত্নী। কিছুদিন বাদে মির্জাপুরের ছেলে মিরন লুৎফুন্নেসা বেগমকে কৃতদাসী হিসেবে রাখবার জন্য চেষ্টা করেছিলেন। ওনার ওই প্রস্তাবে রাজি হয়েছিলেন বলেই সিরাজউদ্দৌলা এবং লুৎফুন্নেসা বেগমের একটা বাচ্চা মেয়ে ছিল, মেয়েটার নাম হচ্ছে উম্মতি জোহরা। লুৎফুন্নেসা বেগমের কোল থেকে কেড়ে নিয়ে যেয়ে এই ভাগীরথী নদীর পানিতে তাকে ডুবিয়ে মেরেছিলেন। তারপর থেকে লুৎফুন্নেসা বেগম বেশি পাগল হয়ে যায়, দিয়ে উন্মাদ অবস্থায় মারা যান 1786-তে। পাশেরটাতে বলছি আপনি, পাশেরটা হচ্ছে সিরাজউদ্দৌলার একটা নর্তকী ছিলেন, ইংরেজদের কাছে নাচ গান করতেন, বাইরের কাছে তো গুপ্ত খবর সিরাজউদ্দৌলাকে এনে দিতেন। ইতিহাসে নাম পাবেন আলেয়া বেগম, ওনার আসল নাম হচ্ছে মাধবী। মেন যে যোদ্ধা ছিলেন মোহনলাল, মীর মদন, এরা কোনদিন বেইমানি করেন, সেই মোহনলালের বোন ছিলেন। ছদ্মবেশী নাম দিয়েছিলেন আলেয়া বেগম, যাতে ইংরেজরা চিনতে না পারে, এবং তাকে বেগম রূপে স্বীকৃতি দিয়েছিলেন, খুব ভালোবাসতেন। কারিটা আলীবর্দী খাঁ সিরাজউদ্দৌলার নানা, 1756 সালে আমার ইনারই রাজত্ব পেয়েছিলেন সিরাজউদ্দৌলা। 70 বছর বয়সে তো আলীবর্দী খাঁ মারা যাওয়ার আগে সিরাজউদ্দৌলাকে বলেছিলেন যে খুশবুবাগ আমার পছন্দের জায়গা, যেখানেই আমার মৃত্যু হোক না কেন তুমি আমার সমাধিটা খুশবাগে দিও। তাই প্রথম কবর সিরাজউদ্দৌলা নিজে হাতে দিয়েছিলেন এই কবরটা। এতে ছিল হিরে মতি জহরা দিয়ে বাঁধানো ছিল এবং ঢাকার লাল কাপড় কালো কাপড় দিয়ে। সেইগুলো ব্রিটিশ সরকাররা যাওয়ার সময় উঠিয়ে নিয়ে চলে যায়, পাথরটাকে পরে আবার ওনারাই সেটিং করে দেয়। ওনারই পায়ের নিচে সিরাজউদ্দৌলার মেয়ে, যাকে ভাগীরথী নদীর পানিতে ডুবিয়ে মেরেছিলেন মির্জাপুরের ছেলে মিরন, নাম হচ্ছে উম্মতি জোহরা। এটা হচ্ছে আলীবর্দী খাঁর বললাম 3 মেয়ে ছিল, ঘসিটি বেগম, আমিনা বেগম আর মুমিনা বেগম। মুমিনা বেগমের ছেলে, ইতিহাসের পাতায় এনারও খুব বিখ্যাত নাম, নামটা সবাই জানে, নামটা হচ্ছে শওকত জং বাহাদুর, যাকে জং বাহাদুর বলা হয়। পূর্ণিয়া নবাব ছিলেন বা পূর্ণিয়ার শাসন মুর্শিদাবাদে সবকে শেষ করে দেওয়ার পরে ইনি এসেছিলেন আলীবর্দী খাঁ সিংহাসনের দাবিদার হতে। ইনাকেও মির্জাপুরের ছেলে মিরন হত্যা করে তার কবরটা দিলেন খোঁজবাগে। ওনার স্ত্রী মতি বেগম, দুজনাই এসেছিলেন বিহার থেকে। এটা হচ্ছে মসজিদ, এই মসজিদটির নাম হচ্ছে খোশবাগের মসজিদ। 1740 খ্রিস্টাব্দে এই মসজিদটি আলীবর্দী খাঁ এই জায়গাটার সাথে উদ্বোধন করেছিলেন। ওনারা যখন এই খুশবুবাগে ঘুরতে আসতেন, টাইম হয়ে গেলে সামনে যে একটা উজুখানার জায়গা, এখানে গোলাপ পানি থাকতো। খোশবাগ থেকে আমরা ফিরে যাচ্ছি। আমরা এখন হিরাজিলের দিকে যাচ্ছি, যেটা ছিল নবাব সিরাজের প্রাসাদ, যা পরবর্তীতে ভাগীরথী নদীর ভাঙনে অনেকটাই ধ্বংস হয়ে যায়, বাট কিছুটা অংশ রয়ে যায়, যেটা পরে মাটির নিচে চলে যায়, কিন্তু তার স্ট্রাকচারটা, এই হিরাজিল প্রাসাদের স্ট্রাকচারটা এখান থেকে দেখা যায়। আমরা সেটাই দেখব। এই সেই হিরাজিল, এখানে নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ ছিল। নবাব মনসুরুল মুলক মির্জা মোহাম্মদ শাহকুলি খান সিরাজউদ্দৌলা বাহাদুর এবং পলাশীর যুদ্ধের সমস্ত শহীদদের শ্রদ্ধা জানিয়ে হিরাজিল প্রাসাদ সংরক্ষণের দাবিতে হিরাজিল শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো 23 জুন
2022 পলাশী দিবস ইতিহাসের গড়মিল জেগে ওঠো হীরাঝিল। এই হীরাঝিল একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ ছিল, টোটালটাই প্রাসাদ। প্রাসাদ আর নেই, কিন্তু স্ট্রাকচারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হয়তো সরকারিভাবে কখনো প্রত্নতাত্ত্বিক বিভাগের মাধ্যমে এই হীরাঝিল প্রাসাদটাকে আবার যেটুকু অংশ মাটির নিচে চলে যায় সেটাকে আবার উদ্ধার করা সম্ভব হবে হয়তো কখনো, কিন্তু বাকিটা এই ভাগীরথী নদীর গর্ভে বিলীন হয়ে গেছিল। এই যে স্ট্রাকচার, প্রাসাদের স্ট্রাকচারটা এখান থেকে বোঝা যায়। এই যে প্রাসাদের স্ট্রাকচার দেখো, এই স্ট্রাকচারটা দেখলেই বোঝা যায় যেটা মাটির নিচে বিলীন হয়ে যায় পরবর্তীতে। আগে এখানে ছিল সিরাজদৌল্লার যে প্যালেস, যেটার নাম ছিল হীরাঝিল। নদীর ওই পারটা হচ্ছে মির্জাফরের বাড়ি। এই প্যালেসগুলোর অর্ধেক অংশটাই প্রায় ভাগীরথীতে ডুবে গেছে বাড়ির। এখান থেকে ভিতগুলো আপনি দেখুন বুঝতে পারবেন। এই যে ভিতগুলো রয়েছে বাইরে, এই যে বাঁশঝাড়গুলো ভাসছে, এগুলো পুরোটাই যেছে প্যালেসের ভাঙা ভাঙা অংশ। ওখানে রয়েছে হীরাঝিলের যে মানে প্যালেসের যে ভিতগুলো, আচ্ছা, যেগুলো পিলার বলে, যেগুলো তখন রাউন্ড হতো, ওই রাউন্ড পিলারগুলো দেখলেই বুঝতে পারবেন। এখন শুধু ভাঙা ভাঙা অংশ। আগে অর্ধেকগুলো ছিল মানে ছাদ ঢালাইয়ের পর থেকে নীলডন সাইড অব্দি ছিল। পরবর্তীতে যে সময় যেতে থাকে এখানকার মানে লোকাল লোক বাড়িতে বন্দি করে রাখে। ওটা আপনাকে ওই পারে দেখাবো। ব্রিটিশরা নষ্ট হয়ে যাওয়ার পর ব্রিটিশরা ওই পার থেকে কামান চার্জ করে এটা পুরোটা নষ্ট করে দেয়। পরবর্তীতে মির্জাফর যে হুমায়ুন যা, এখান থেকে এখন দেখা যাচ্ছে না, সামনে ছিল মানে হাজারদুয়ারি, যেটা বাংলা বিহার উড়িষ্যার কোর্ট হয় যখন রাজধানী এখানে থাকে। এখান থেকে আবার সেই রাজধানী কলকাতা যায়, তখন এই কোর্টটা বন্ধ হয়ে যায়, কলকাতা হাইকোর্ট চালু হয়। বাংলা যেটা হাজারদুয়ারি, এটা হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার ওই পার থেকে। তখন এটা এতটা উন্নত ছিল, মানে এত চওড়া বা এত গভীর ছিল না জল, তখন যাতায়াতের ব্যবস্থা ছিল জলই। আর এই জলটা ফারাক্কা থেকে এখানে আনার মানে কাটিংটাও যাতে ব্রিটিশরাই করিয়েছিল, যাতে হুগলি নদীতে জলের সরবরাহটা সবসময় বরাবর থাকে। রাজধানীটা যখন এখান থেকে কলকাতা নিয়ে যাওয়া হয়, তখন এই বিল্ডিংগুলো আস্তে আস্তে ভেঙে, এই যে ভাঙা অংশটা দেখুন জল ভাসছে, তখন এখানে বড় বড় চাপনগুলো মানে বিল্ডিংয়ের যে সাইডগুলো থাকে না, ছাদের ইয়েগুলো সব পড়েছিল, এখন সব পুরো ঢেকে গেছে। আস্তে আস্তে যত জল বাড়ছে সব কাটছে, এই যখন জল বাড়বে এর থেকে বেশি কেটে চলে যাবে এগুলো। জোয়ার ভাটা হয় এই নদীতে? জল ভাঙলে কত 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 ওঠে জল তখন এগুলো পুরো ঢেকে যায়, এই সাইডগুলো পুরো ঢেকে যায় বর্ষাতে, যখন জল ছাড়ে ফারাক্কা থেকে। এখানে বেশি সময় নষ্ট করে লাভ এই নদীতে জোয়ার ভাটা হয় না? পালিয়েছিল কোন রাস্তা দিয়ে? এই রাস্তা, এই জলপথ দিয়ে গিয়েছিল, এই নদী হয়ে গিয়েছিল, কিন্তু ওটা তখন মানে ওরা ঢুকে গেছিল বাংলাদেশ অব্দি। লালগোলা থেকে পেরিয়ে লালগোলা অব্দি গেছিল হাতিতে, তারপর থেকে ওখান থেকে নদী পথে। বাংলাদেশ বেশি দূর না, বাংলাদেশ বেশি দূর না। সিরাজউদ্দৌলা এই নদীতেই তো ধরা পড়েছিলেন নাকি নৌকা পার হতে ওটা গিয়ে? হচ্ছে আপনার বাংলাদেশের যে নদী আছে ওখানে, পদ্মা থেকে ভাগ হয়ে গেল একটা নদী, ওইখানে। আচ্ছা, এটা স্ট্রাকচার না প্যালেসের? হ্যাঁ, এগুলো হচ্ছে স্ট্রাকচার। আপনি এই বিল্ডিংটা কিরকম ছিল সামনে এখানে ফটো দেওয়া আছে, ফটোটা দেখলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, এইসব জায়গাগুলো কিন্তু দেখার মতন, কিন্তু ইতিহাসটা বুঝতে হবে যে এখানে জিনিসটা কিভাবে। এই যে এখানে এগুলো পুরোটাই যে প্যালেসের পুরো ইয়ে ছিল, বুঝতে পারলেন তো? মানে জলের সামনে পড়ে, সেটা লাইটটা রিফ্লেক্স করে ঝিলে লাগছে, এটা হীরার মতন চকচক চকচক করছে। এটা সেই হীরাঝিল না? সেই হীরাঝিল, এই যে সিরাজের হীরাঝিল। দেখেন সামনে এটা নদী বয়ে গেছে। আচ্ছা, ভাগীরথী নদী। এখানে সবাই পাখি হয়ে যাচ্ছে এবং ডানা মেলে উঠতে চাইছে এখন। মামার বলা কায়দাটা দেয়। যুদ্ধের পরে যেসব জিনিসগুলো পাওয়া গিয়েছিল, ঠিক আছে, এই যে পাথরের ইয়েগুলো, মাটির সব ইয়ে, এগুলো এখানে রয়েছে। এই যে আপনাকে বললাম যেগুলো জলে ডুবে গেছে, এখন যেটা জলে পুরোটাই ডুবে ভাসছে, এই যে এরকম ভাবে তখন আমরা যখন এসেছি তখন আমরা এরকম ভাবে দেখেছি। এই যে বাঁশঝাড়গুলো দেখুন, এই যে বাঁশঝাড়গুলো, এটা কিন্তু ওই যে এখন যেটা ডুবে গেছে, কতটা জল বেড়ে চলে গেছে, এইরকম ভাবে সব আস্তে 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 করে ভেঙেছে, জলে ডুবে গেছে। বাকি ওপরের দিকে যেগুলো ছিল লোকজন সব ভেঙে নিজেরা সব নিয়ে গিয়ে সব। এবং হীরাঝিলের বাকি অংশটা ডেবে যায়, কিছুটা মাটির নিচে রয়েছে। এই যে উদ্যানটা করেছে সরকারি না, এটা একটা মানে লোকাল আমাদের মুর্শিদাবাদেরই একজন আছে লেডি, উনি যেছে এটার যে রক্ষণাবেক্ষণের জন্য উনি দায়িত্ব নিয়ে। হীরাঝিল দেখা শেষ, এবার আমরা যাচ্ছি
রোশনীবাগের দিকে, যেখানে চার্জার চলে এসছে। সুজাউদ্দিন খানের আরেকজন নবাব সুজাউদ্দিন খান তার এটি কেমন লাগছে সমাধিস্থলের দিকে। অভিজ্ঞতা কি? এই যে ঘুরলেন আপনি, এর অভিজ্ঞতা কি? আবার পাঠান খবরে পাঠান। বাস বাস। এই জায়গাটার নাম কি? রোশনীবাগ, এখানে সুজাউদ্দিনের সমাধি আছে। উনি হচ্ছেন বাংলার দ্বিতীয় নবাব। সমাধিটির শিলালিপি অনুসারে তার মৃত্যু 1 বছর আগে 1738 সালে সুজাউদ্দিন নিজে এই সমাধিটি নির্মাণ করেছিলেন। এটি রোশনীবাগ বা আলোর বাগান নামে একটি এলাকায় অবস্থিত। এই বাগান প্রাঙ্গণে অবস্থিত একটি ছোট 3 বেড আয়তাকার মসজিদটি 1743 খ্রিস্টাব্দে মহাবাদ জং নির্মাণ করেছিলেন। এটা বিশ্বাস করা হয় যে আলীবর্দী খান সিংহাসন পাওয়ার জন্য সুজা আল-দিনের পুত্র সরফরাজ খানকে বিশ্বাসঘাতকতার সাথে হত্যা করার জন্য তার অপরাধ থেকে মুক্তি দিতে সুজা আল-দিনের কবরের কাছাকাছি তার মসজিদ নির্মাণ করেছিলেন। এই সেই মসজিদ। একটা গাইড নিয়ে নেন, হিস্ট্রিক্যাল মনুমেন্টটা ভালোভাবে বুঝতে পারবেন। মাজার আছে, একটা মন্দির আছে, মসজিদ আছে, 7খানা টোটাল সমাধি আছে। সুজাউদ্দিন খানের সমাধি এখানে। এই টোটাল জায়গাটাকে রোশনীবাগ বলা হয়। বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খান। এখানে একটি সমাধি আছে। রোশনীবাগে এসে ফারদিন পোজ মেরে ছবি তুলছে। বাংলার আর এক নবাব, বর্তমান নবাব মোহাম্মদ আরদিন রহমান ফারদিন, উনি ছবি তুলছেন। বাংলার আর এক নবাব আরিফ ইকবাল মোল্লা, বাংলার আর এক নবাব রিয়ান রহমান। রোশনীবাগ দেখা শেষ, এবার আমরা ফিরে চলছি। নদীর এই পারের খোশবাগ, হিরাজিল সবকিছু দেখার পরে আমরা আবার ফিরে যাচ্ছি নদীর ওই পারে। এটা ভাগীরথী নদী। আমরা এখন হাজারদুয়ারি, সেই সাথে মতিঝিল এবং অন্যান্য যেসব দর্শনীয় জায়গা আছে সেগুলো দেখার জন্য এগিয়ে যাচ্ছি নদীর ওই পারে। এই সেই বিখ্যাত কাটরা মসজিদ, নবাব মুর্শিদ কুলি খান সময় তৈরি করা হয়েছিল। আমরা বিভিন্ন মাধ্যমে এই কাটরা মসজিদের ব্যাপারে অনেক শুনেছিলাম। একটি ঐতিহাসিক মসজিদ, নবাব মুর্শিদ কুলি খান নির্মিত এই কাটরা মসজিদ। ঐতিহাসিকভাবে কাটরা মসজিদের একটি বিশেষ স্থান আছে, বিশেষ পরিচিতি আছে। অসম্ভব সুন্দর কাটরা মসজিদ। এই যে এত বড় জায়গা পেছনে এটা হচ্ছে না স্যার, আপনি মহিলারা ঢুকতে পারতাম। স্যার দেখুন, পায়ের নিচের দিকে লক্ষ্য করবেন, কি দেখবেন ছোট ছোট ইট দিয়ে বিভিন্ন ডিজাইনের ছোট বড় মসজিদের ভেতরে এইরকম 2000 আসনের ব্যবস্থা, একসাথে 2000 নামাজি মানুষ সেদিনের নামাজের ব্যবস্থা। সামনের দিকের আসনগুলো ছোট, পিছন দিকের আসনগুলো বড়, কারণ এটা তো মাদ্রাসা ছিল।
যারা মাদ্রাসার বাচ্চারা পড়াশোনা করতো তারা সামনের সারিতে এবং বড়রা সব পেছনের সারিতে নামাজ পড়তো। বাহ সত্যি এখন উল্টো। দেওয়ালের গায়ে দেখলে কি দেখবেন, লোহার ছোট ছোট বালার ব্যবহার, রিং। এই লোহার রিংগুলো কিসের জন্য? নবাবী আমলে এই মসজিদে যেদিনে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতো বা নামাজ হতো, ঈদের নামাজ, বাকরি ঈদের নামাজের দিনে পুরো মসজিদটাকে সামিয়ানা দিয়ে টেন্ট দিয়ে ঢেকে দেওয়া হতো। কেন? অতিথিদের গায়ে, মানুষদের গায়ে যেন রোদ বৃষ্টি না পড়ে তার জন্য। আর আমরা স্যার মসজিদের ব্যাক সাইড দিয়ে ঢুকেছি। এটা হচ্ছে মসজিদের মেন গেট। এটা স্যার পূর্ব দিক, এটা পশ্চিম দিক, পশ্চিমে মুখ করে নামাজ হয়। আর এটা যে সামনের দিক, তার সব থেকে বড় প্রমাণ কি জানেন? বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান, যার এই জেলার যিনি জন্মদাতা, তার কবর আছে মসজিদের মেন গেটের সিঁড়ির নিচে। মসজিদের এটাই সবথেকে বড় ইতিহাস। মানুষরা নবাবের কবরের উপর দিয়ে হাঁটে। দেখেন একজন বাচ্চার গায়েও চলার পথে ভুল করে পা লাগলে তাকে সালাম করা হয়, প্রণাম করা হয়, কিন্তু নবাবের কবরের উপর দিয়ে আপনারা হাঁটবেন, এটা নবাবের নিজের ইচ্ছেতে। কেন হাঁটবেন, কিসের জন্য, আমি আরও বিস্তারিত বলবো, আসুন আগে ভেতরটা দেখিয়ে দিই। স্যার এটি মেন মসজিদ। এই যে মাথার উপরে যে গম্বুজটি আপনারা দেখছেন, তুলে নিয়েছেই তো, দেখুন ওইদিকেও রয়েছে এইরকম গম্বুজ মসজিদের ভেতরে সব মিলিয়ে এটা নিতে হবে। 1, 2, 3 পরপর 3টে গম্বুজ কিন্তু ভেঙে গেছে। স্যার বললাম না, 97 সবথেকে বড়। শুধু এইটা না, আপনার চক মসজিদ বলে একটা মসজিদ আছে, চক মসজিদ। সেটা ছিল এই নবাবের বিচার, যেখানে দরবার বসতো, সেটার নাম ছিল চেহেলসি। সেটাও না, তা গভর্নমেন্ট নেওয়ার অনেক দিন পরে হয়েছে। আগে তো মানুষ আসতোই না এখানে, ভিতরে গরু ছাগল করতো। মুর্শিদাবাদে সরকার আবার নতুন করে মেনটেন করতে শুরু, তখন মানুষ এখানে দেখতে আসতো। দেখতো হাজারদুয়ারি থেকে বাড়ি চলে যেত মানুষ। আর এখন মানুষ কি আগে আসতো মুর্শিদাবাদে? এখন আসতো। যে 18টা নবাবের নাম বললাম, আপনারা কোনো নবাবের কবর বলে মাটি দেখতে পাবেন না, সব পাথরের প্লেট বসানো, চুন সুরকি দিয়ে প্লাস্টার করা। একমাত্র বাংলার প্রথম নবাবের কবর দেখবেন, যার কবর বেড়া আজও ওই একই মাটি একইভাবে রয়েছে। আসুন দেখতে পাবেন, দেখা যাবে। হ্যাঁ স্যার, পুরো 14টা। হ্যাঁ, মানুষের ভিড় না থাকলে আপনি তাকান। সত্যি কিন্তু এমন জায়গায় বানিয়েছে ওটা, সেইভাবেই কনস্ট্রাকশনটা তৈরি করা আছে। দেখুন, ও দাদা, ও ভাই, ও ভাই, আচ্ছা পুরো দুয়াটাই কিন্তু সবার আগে আপনার নজরে পড়ে। আচ্ছা, এটা কিন্তু একদম পুরো প্যারালাল সামনে। এখান থেকে 14টা সিঁড়ি নিচে নামার পরে উপরের ওই দোয়াটা দেখা যায়। আর এই 14টা সিঁড়ির জাস্ট নিচেই হচ্ছে মুর্শিদ কুলি খাঁর কবর, যার নামকরণে এই মুর্শিদাবাদ। দেখেন, এই হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব। কাঠগোলার ইতিহাসটা আরেকবার একটু বলবে? বলো। কাঠগোলা বাগানটা হচ্ছে নবাবী আমলে 3 মারোয়ারি ভাইরা এসেছিল ব্যবসা বাণিজ্য করেন, যারা মুর্শিদাবাদ স্থানে স্থাপিত হওয়ার পর, মানে রাজধানী। তো তারা নবাবদের কাছ থেকে 99 বছরের জন্য এটা লিজ নেয়। লিজ নেওয়ার পর এরা এখানে চন্দন কাঠ এবং গোলাপ ফুলের চাষ করে তাদের ব্যবসা বাণিজ্যের জন্য। যেহেতু সেই সময় শ্বেত চন্দন, লাল চন্দন এবং কেওড়া জল, গোলাপ জল এসবের ওনারা ইয়ে করতেন। তার সাথে মার্বেলের পাথর, এরা ব্যবসা বাণিজ্যের জন্য এটা 99 বছরে নিয়েছিলেন। এই জায়গাটার পরিমাণ হচ্ছে 260 বিঘা এরিয়া। এখানে এখন বর্তমানে এটা মিউজিয়াম হয়ে গেছে। আগে এখানে নাচমহল, চিড়িয়াখানা, সুড়ঙ্গ পথ, মাইকেল অ্যাঞ্জেলের মূর্তি এবং পরেশনাথের মন্দির নির্মাণ করা হয়। ওখানে কি গোলাপের বাগানা আছে? হ্যাঁ, ওখানে কাটা গোলাপ বলা হয়, মানে কাটা গোলাপ বলতে হাইব্রিড গোলাপ ফুল সেই সময় এসে আনা হয়েছিল। বিভিন্ন রকম গোলাপ ফুল, মানে গোলাপ ফুল দিয়ে কেওড়া জল, গোলাপ জল এগুলো বানানো হতো, পারফিউম এক ধরনের এগুলো। তার সাথে লাল চন্দন, শ্বেত চন্দন এগুলো যে ধরেন কি চাষ হতো। এখন এগুলো অবশ্য হয় না, এখন ইয়ে হয়ে গেছে, আমবাগানে পরিণত হয়েছে। এখন আর চন্দন কাঠের চাষ হয় না। এই জায়গাটার নাম কাঠগোলা বাগান এই কারণেই দিয়েছিলাম। বাগান বাড়িও এই জায়গাটাকে বলে, কারণ নবাবরা এবং ব্রিটিশের উচ্চপদস্থকারীরা এখানে যখন আসতেন তখন বাইজিদেরকে নিয়ে এসে এখানে নাচ গান এবং মদ্যপান হতো মনোরঞ্জন করার জন্য। এই জন্য এটাকে বাগান বাড়িও বলা হয়। মানে এখনকার সময় বলা যায় এক ধরনের, এটা যেরকম বার আমাদের এখনকার সেরকম বার, তখনকার সময় এটা ছিল, এটাকে বাগান বাড়িও এই জন্য বলা হয়। আচ্ছা আচ্ছা, মানে শরাবখানা ছিল। শরাবখানা ছিল, মানে এটা আনন্দ ফুর্তি করতেন, নাচ গান।
এখানে একটা সুড়ঙ্গ পথ রয়েছে, যেটা সুড়ঙ্গ পথটা আপনার যেছে সোজা একবারে জগৎ সেটের বাড়ি পর্যন্ত যেছে এই রাস্তাটা যাওয়া যায়, যেটা এখন বর্তমানে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, যাতে জল সবসময় যেছে ধরেন থাকে। আপনি কাঠগোলা বাগান ঢুকলে এখানে 6 থেকে 7টা জিনিস দেখতে পাবেন। হ্যাঁ, তার মধ্যে আপনি আগে যেছে এখানে ইয়েটা ছিল, একটা পুকুর ছিল, যেখানে এখন বর্তমানে ওটাকে যেছে কালারিং মাছ দিয়ে এটা সৌন্দর্য বাড়ানোর জন্য। এই প্যালেসগুলো মির্জাফরের শাসনকালে যেছে এইসব জিনিসগুলো নির্মাণ করা হয়ে থাকে, কারণ মুর্শিদ কুলি খান আমলে এগুলো নির্মাণ হয়নি, এগুলো সবই ব্রিটিশ আমলে নির্মাণ। কারণ আমরা দেখতে পাই যখন কাঠগোলা বাগানে আমরা প্রবেশ করবেন, মিউজিয়ামের ওপরে যেছে সিম্বলগুলো দেখলে বুঝতে পারবেন ব্রিটিশদের সিম্বলগুলো হচ্ছে মানে সিংহের সিম্বল, কারণ নবাবদের সিম্বল ছিল ঘোড়া। তো সিম্বলগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এগুলো কোন পিরিয়ডে এগুলো নির্মাণ করা হয়েছে। আচ্ছা, সিংহের থাকলে ব্রিটিশ আর ঘোড়া হলে যেছে। কিন্তু হাজারদুয়ারিতে আপনি যখন যাবেন, হাজারদুয়ারিতেও আপনি দেখতে পাবেন ব্রিটিশ এবং সিংহ দুটোরই, ব্রিটিশদের যে সিংহ সিম্বল সেটা এবং নবাবদের সিম্বল হচ্ছে ঘোড়া। কিন্তু ঘোড়ার পিঠে যেছে চেন শিকল দিয়ে বাঁধা, যেহেতু এগুলো নির্মাণ হয়েছিল পরাধীন নবাবের আমলে, যে কারণে এগুলো যেছে সেটাই যেছে মানে এটা দূষিত করা হয় যে এটা যেছে পরাধীন নবাবের আমলে যেছে এগুলো তৈরি। আচ্ছা, এই কারণে ঘোড়ার গলায় শিকল বাঁধা। ঘোড়ার পিঠে যেছে শিকল দিয়ে যেছে করা। এটা সিম্বলগুলো হাজারদুয়ারিতেও দেখতে পাবেন এবং কাঠগোলায় যে প্যালেসের ওপরে রয়েছে সেখানেও যেছে শিকল নাও থাকতে পারে, কিন্তু ওখানে সিম্বলটা আপনার দুটোই যেছে, দুই দিকেই যেছে সিংহের যেছে সিম্বলটা দেখতে পাবেন। কারণ এগুলো হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে তৈরি। শুধু এখানে বলে নয়, রাজবাড়িতেও যেছে আপনি গেলে রাজবাড়িতেও যেছে আপনার ওখানে একই সিম্বলগুলো দেওয়ার এটা হচ্ছে মূল কারণ, যেটা কোন পিরিয়ডে নির্মিত হয়েছে এটা দর্শিত করার জন্য। এটা ভালো ইনফরমেশন যে সিংহের মূর্তি থাকলে সেটা ব্রিটিশদের, আর ঘোড়ার থাকলে হচ্ছে এটা। হ্যাঁ, মানে যেটা যে পিরিয়ডে নির্মাণ করা হয়েছে এটা তারই জন্য এটা ইয়ে করা ছিল, সিম্বলগুলো দর্শিত। যদি নবাবী আমলে যদি তৈরি হয়ে থাকে তাহলে নবাবদের যে সিম্বল থাকবে, পরিচয়, যেরকম এখন আমাদের সরকারি যদি কোনো কাজ হয় সেখানে সরকারের সিম্বল দেওয়া হয়, সেরকমই যেছে তখনকার সময় এটা ইয়েছে। চলে এলাম কাঠগোলা। কাঠগোলার এত লোকের মধ্যে যে বিশেষ বিশেষ স্থানগুলো আছে তার মধ্যে হচ্ছে কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুড়ঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচ মহল, পরেশনাথের জৈন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, ওয়েল পেন্টিং আর কাঠগোলা ফুলের বাগান। কাঠগোলা বাগানের টিকিট করা হলো, আমরা সবাই যাচ্ছি। এখানকার যত নিদর্শনগুলো আছে, ঐতিহাসিক নিদর্শনগুলো সব দেখা হবে। বাগানবাড়ির মোট এলাকা 260 বিঘে। এটা কিন্তু নবাবদের নয়, এটা বানিয়েছিল 4 জন জৈন বিজনেসম্যান। মেন গেট ঢোকার সময় দুটো ঘোড়ার উপরে মূর্তি দেখেছেন বসে আছে, কাউন্টারের পাশে দুটো। যিনি বানিয়েছিল তার নাম লক্ষ্মীপদ সিং দুগাল। নবাবের কাছ থেকে 260 বিঘে জমিটা 1200 স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে নিয়ে, কিন্তু গোলাপের চাষ আর কাঠের ব্যবসা ছিল লোক দেখাবার কারবার। আসল কারবার ছিল সোনা দানা হিরে পান্নার। ইংরেজ সরকারকে ফাঁকি দিয়ে ব্যবসা করার জন্য একটা সুড়ঙ্গ রাস্তা বানিয়েছে, আমি দেখাবো। বড় গেটটাকে বলা হতো নহবত খানার গেট। নবাবরা প্রবেশ করলে নহবত বাজনা বাজত। এখন নবাব গেছে মোড়ে, হাতি গেছে সরে, একটাই গেট, টিকিটের 30 টাকা রেট, বাইরে আছে গাড়ি। চলুন তাড়াতাড়ি। থ্যাংক ইউ, চলো শুরুটা ভালো। এটা হচ্ছে আপনার সুড়ঙ্গ রাস্তা। এই সুড়ঙ্গ রাস্তাটা এখান থেকে 1.5 কিলোমিটার মাটির তলা দিয়ে জগৎ শেঠের বাড়ি পর্যন্ত যাতায়াতের পথ ছিল। এই লক্ষ্মীপদ সিং দুগারের মেন কারবার ছিল সোনা দানা হিরে পান্না। ইংরেজ সরকারকে ফাঁকি দিয়ে ব্যবসা করার জন্য রাস্তাটা বানানো হয়েছিল। কিন্তু এখন কি দেখছেন, জল। এখানে জল ছিল না, শুকনো ছিল। 1847 সালে মুর্শিদাবাদে একটা ভয়ঙ্কর বন্যা হয়। সে বন্যায় জগৎ শেঠের বাড়ি আর সিরাজদৌল্লার প্যালেস, যার নাম ছিল হীরাঝিল, যখন ভেঙে যায় এখানে জল চলে আসে। এটা বর্তমান গঙ্গার সঙ্গে যোগাযোগ। গঙ্গার জল বাড়লে এই রাস্তার জল এখনো বেড়ে যায়, গঙ্গার জল কমলে জল কমে যায়। দুটো পাথরের ঘর আছে, জলের নিচে আরও একটা ঘর।
তৎকালীন কেউ জিজ্ঞেস করলে বলতো এখানে বেগমরা স্নান করতো, সুড়ঙ্গ রাস্তা কেউ জানতো না, এখন নামতে দেওয়া হয় না। শুটিং হয়, গেট খোলা ছিল, বাচ্চা ছেলে পড়ে মারা যায়, তাই মালিক গেটে মেরেছে তালা, সামনে যাওয়ার পালা। এটাকে বর্তমান বাউরি বলা হয়। ছিল পশ্চিমবাংলার সর্বপ্রথম চিড়িয়াখানা, এটা বন্ধ ছিল দীর্ঘদিন, নতুন করে মেনটেন্স করে খোলা হয়েছে। এর ভেতরে বিদেশি পাখি আর মাছ আছে। নিচের সমস্ত ডিজাইন এগুলো চিনে মাটিকে ভেঙে ফুলের টপ। তৎকালীন যে কোনো একটা টবে জল ঢাললে সমস্ত টবে জল চলে যেত, ফেটে ফেটে গেছে, বুঝতে পারছেন? তলা দিয়ে পাইপ সিস্টেম ছিল। সামনের এই ঘাটটাকে বলা হতো প্যালেস ঘাট। চার কর্নারে 4টে গুমটি রয়েছে, 4টে প্রহরী থাকতো। রাজা নবাবরা আসতো, এখানে আনন্দ করতো, নর্তকী থেকে নিয়ে আসা হতো, জলখিলি করতো, আনন্দ করতো। এখানে বড় বড় মাছ থাকতো, এরা মাছ খেত না, মাছ পুষতো। মাছ মরে গেলে মাটির তলে পুঁতে দিত। মাছের কবর আমি সামনে দেখাবো। এখন পুকুরে কাদা। চলুন দাদা, চলে আসুন আমার সঙ্গে। আপনাদের সামনের বড় বাড়িটা, এই বড় বাড়িটাকে বলা হয় কাঠগোলা প্যালেস। আমি যে 4 ভাইয়ের কথা বললাম তাদের বসত বাড়ি। তৎকালীন তারা যে জিনিসগুলো ব্যবহার করতো এর ভেতরে রাখা আছে, এটা ফেরার পথে ঢুকে দেখবেন। ওপরে গেলে আলাদা টিকিট 20 টাকা, নিচতলায় কোনো টিকিট লাগবে না। এই প্যালেসের টোটাল হাইট 80 ফুট চুন ছুরকির তৈরি। এই প্যালেসে প্রচুর সিনেমা সিরিয়ালের শুটিং দেখেছেন। অ্যান্টনি ফিরিঙ্গি, সিরাজের বেগম, জলসা ঘর, এক যে ছিল রাজা, প্রেম বাই চান্স, বলদুর্গা মাইকে সিনেমার শুটিং হয়েছে। টেবিলের মতো বেদি প্যালেসের চারপাশে আছে, এগুলোই বসে রাজা নবাবরা পাশা দাবা খেলতো। এখন পাশা খেলা উঠে গেছে, এখন সাইডে বেদি। চলুন দিদি, দাদা হলে এবার দিদি হল। ছোট্ট ঘরটা, এই ছোট্ট ঘরটা হচ্ছে তৎকালীন অফিস ঘর। এটা এখনো অফিস প্লাস পুলিশ ক্যাম্প। আজকে যে বাগানটা দেখছেন এটা পুরো সরকারি সংস্থা নয়, এটা এখনো প্রাইভেট বাড়ি। ওদের ব্যক্তিগত মালিক আছে, সঞ্জয় সিং দুগার, কলকাতায় থাকে। মাসে 1বার 2বার আসে। বাগানের হিসাবপত্র এখানে হয়, বাকি টাইমে পুলিশ থাকে। লম্বা হলুদ বাড়িটা ছিল সে সময় রান্নাঘর। ওদের জেমে আছে, হ্যাঁ, এটা ট্রাস্টের মাধ্যমে আছে তো। এটা ছিল সে সময় রান্নাঘর, এটাকে মেনটেন্স করে এখন তাদের ফ্যামিলি কোয়ার্টার করা হয়েছে। তাদের বংশের কেউ এলে এই ঘরেই বসবাস করে। এগুলো পাথরের ফোয়ারা। 300 বছর আগে ইলেকট্রিক ব্যবস্থা ছিল না, এগুলো হ্যান্ড পাম্পের সাহায্যে চালানো হতো। ছিল ভালো, হয়ে গেছে কালো, পায়ের নিচে মাটি। চলুন সামনে হাঁটি, আস্তে আস্তে চলে আসুন। মাছ পোষা হতো, মাছ মরে গেলে মাটির তলে পুঁতে দিত। এগুলো মাছের কবর, এগুলো কোনো সিমেন্ট বালি পাথরের নয়, এগুলো চুন সুরকি, চিটে গুড়, ডিমের কুসুম দিয়ে তৈরি। ধরুন দিয়ে কেটে কেটে আঁশগুলো তৈরি করা হয়েছে, পরে রং করা হয়েছে। এখনও পুকুরে বড় বড় মাছ আছে, এরা জৈন প্রপার্টি, এখানকার মাছ কাউকে দেওয়া হয় না। মরে গেলে এখনও মাটির তলে পুঁতে দেয়। ফাঁকা মাঠে গোল করে মঞ্চের মতো একটা জায়গা, ব্যান্ড স্ট্যান্ড। এদের কোনো বাড়ির প্রোগ্রাম হলে ছোটো বাচ্চারা নাচ গান করতো। আর যখন রাজা নবাবদেরকে ডাকা হতো, বিখ্যাত নর্তকী হীরাবাইকে নিয়ে আসা হতো। তৎকালীন হীরাবাই 1 ঘন্টা নাচ করলে তার ডিমান্ড ছিল 5000 স্বর্ণ মুদ্রা, মানে আজকের দিনে 5 কোটি টাকা। ওটা পুরোটা বেলজিয়াম কাচের ঘেরা ছিল। তার কারণ ভেতরে মানুষ কী করতো, বাইরে থেকে দেখা যেত না, আর বাইরের মানুষ কী করতো, ভেতর থেকে দেখা যেত। 1971 সাল নকশাল মুভমেন্টের সময় কাঁচগুলো ভেঙে যায়, হয়ে গেছে ফাঁকা মহল। আগে হীরাবাই নাচতো, নবাবরা দেখতো। এখন মনে কিছু করবেন না, এখন মাঝে মধ্যে টুরিস্টে নাচে, আমরা দেখি। সাইডে বাগান, সামনে আগান। চলে আসুন। একটা ইদারা বা কুঁয়ো, সে সময় কল কম ছিল, কফি কল লাগানো ছিল, এই জল ইউজ করা হতো। এখনো জল আছে, খাবার যোগ্য নয়, মোটর বসিয়ে বাগানে ইউজ করা হয়। সামনে বাগান, দ্রুত আগান। জৈনদের ভাষায় বাড়িটাকে দাদা বাড়ি বলা হয়। তাদের যে গুরুদেব, তাদের পদচিহ্ন আছে, প্রত্যেকদিন পুজো করা হয়। কই ছন্দ কই? এতটা এলেন, এখানে আমার গাইড বোঝানো শেষ হবে। এটা মন্দির, আপনার ব্যক্তিগত ব্যাপার, মন্দির যাবেন কি যাবেন না। 3টে রাস্তা আছে, যে কোনো রাস্তা দিয়ে যেতে পারবেন। মন্দিরের ভেতরে আদিনাথ, পরেশনাথ, মহাবীরের মূর্তি আছে। মন্দিরের সামনে একটা পুকুর আছে, পদ্ম পুকুর। এখান থেকে পদ্ম ফুল নিয়ে এই মন্দিরে পুজো হতো।
এখন পদ্মর চাষ উঠে গেছে, কলমি ফুল ফুটে গাঁদা ফুলে পুজো হয়। এই গাছটাই বাগান বাড়ির সবচেয়ে পুরনো গাছ। অনেকে ভাবে আম বা জাম গাছ, এটা চাপা ফুলের গাছ। গাছের ওপর চাপা, ভেতরটা সম্পূর্ণ ফাঁপা। এখানে গেট, আমার বক্তব্য এখানে শেষ। এখানে আমাকে ছেড়ে দেবেন। এই বড় জগৎ শেঠের বাড়ি। এটা জগৎ শেঠের বাড়ি। নবাব সিরাজউদ্দৌলার যে পারিষদ বর্গ ছিলেন তার মধ্যে জগৎ শেঠ ইতিহাসে একটি অন্যতম ভূমিকা পালন করছেন। এই বাড়িগুলোর ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই ভিডিও করা যাচ্ছে না, বাট এর ইতিহাস সম্পর্কে আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব। জগৎ শেঠ হাউসে একটা বিশেষত্ব হচ্ছে এখানে স্পেশাল কফি পাওয়া যায়, যেটা হচ্ছে গুড়ের কফি। এক্সেলেন্ট টেস্ট, অসাধারণ ফ্লেভার। যে খাবেন না, যে টেস্ট করবেন না, যে ট্রাই করবেন না, সে এর মজাটা বুঝতে পারবেন না। মাত্র 35 টাকা দাম এখন পর্যন্ত, বাট অত্যন্ত সুস্বাদু একটি পানীয়, দুর্দান্ত কফি। এটা হচ্ছে মির্জাফরের বাড়ি, যেখানে পলাশীর যুদ্ধের পরে সিরাজদৌল্লাকে বন্দি করে রাখা হয়েছিল, ঠিক আছে? এখানেই যে সিরাজদৌল্লাকে বন্দি করে রাখা হয়েছিল, এবং সিরাজদৌল্লা যখন বন্দি ছিলেন এখানেই যে সিরাজদৌল্লার যে পরিবার আত্মীয় স্বজনরা দেখা করতে এসেছিলেন, মির্জাফরের ছেলে মিলন তাদেরকে বিষ খাইয়ে হত্যা করেছিল, এবং সিরাজদৌল্লাকে যে হাতির পিঠে বেঁধে গোটা মুর্শিদাবাদ ঘোরানো হয়েছিল হত্যা করার পরে। এটাকে বলা হয় নিমখরাম ডোরি, এই জায়গাটাকে। আর এর গঙ্গার ঠিক ওই পাটটাই রয়েছে হীরাঝিল, যেটা আপনাদেরকে বললাম যে সিরাজদৌল্লার যে হত্যা করার যে মানে ইয়েটা, তারপরে পলাশি মানে ব্রিটিশরা যে সামান চাষ করে পুরোটাই নষ্ট করে দেয় হীরাঝিল প্যালেসটা। এর মধ্যে কবর থেকে মির্জাফরের না, সামনে সামনে। আচ্ছা, এখানে কি মির্জাফরের বংশধররা থাকে? বংশধররা আগে থাকতে, এখন থাকে না, এটা পুরোটাই বন্ধ থাকে। মির্জাফর পরিবারদের যে 1100 সমাধি বলে নামে পরিচিত মির্জাফর। আর এই হ্যাঁ, নামাজ পড়ার জন্য ব্যবহার করতে। কি নাম এই মসজিদটা? এটা হচ্ছে মক্তবে ইমাম মাইয়া। আর এটা হচ্ছে নবাব পরিবারদের 1100 সমাধি, যেখানে মির্জাফরদের প্রত্যেকের সমাধি রয়েছে এখানে। 1100 সমাধি যেটা বলছে। আচ্ছা, নবাব মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান, তার পরিবারের সমস্ত আত্মীয় স্বজনদের। চলো খোলছে খাকি চলো দেখবো কবরে দেখার জন্য। মুর্শিদ কুলি খাঁয়ের মেয়ে আজিমুন্নেসা বেগম এবং দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁ, যেটা রোশনীবাগ দেখলেন, এটা হচ্ছে তার স্ত্রী আজিমুন্নেসা বেগমের সমাধিস্থল। এবার যেটা দেখাবো, যেটাকে জীবন্ত কবরও লোকে বলে বা কলিজা খাকের কবর বলে, ডান দিকে যেটা দেখছেন এটা হচ্ছে আজিমুন্নেসা বেগমের জীবন্ত সমাধি। পেছনে যে গেটটা ভাঙা, ওটা রয়েছিল মসজিদ। না না, এইটা কলজে খাকির সিঁড়ির নিচে রয়েছে। এটা হচ্ছে আজিমুন্নেসা বেগমের সমাধি, মুর্শিদ কুলি খানের কন্যা। 1734 CE আজিমুন্নেসা বেগম ছিলেন মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা এবং মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের স্ত্রী। মসজিদের পূর্ব প্রবেশদ্বারে এমবেড করা একটি শিলালিপির স্ল্যাব অনুসারে এটি বেগম দ্বারা নির্মিত হয়েছিল। তিনি 1734 সালে মারা যান। তার বাবার মতো তাকে তার মসজিদের প্রবেশদ্বারের কাছে সমাহিত করা হয়। আজিমুন্নেসাকে কলজে খাকিও বলা হয়, কারণ একটি দুরারোগ্য ব্যাধির কারণে, এটা একটি প্রচলিত কথা যে তাকে বাচ্চা শিশুদের কলিজা খেয়ে সুস্থ হতে হয়েছিল। তারপর থেকে তিনি এই বাচ্চা শিশুদের কলিজার প্রতি আসক্ত হয়ে যান। পরবর্তীতে মুর্শিদ কুলি খান তাকে শাস্তিস্বরূপ জীবন্ত কবর দেন। আজিমুন্নেসাকে কলজে খাকিও বলা হয়। এটা হচ্ছে আজিমুন্নেসা কলজে খাকির কবর। কলজে খাকির কবরকে মারিয়ে যেতে হয় উপর থেকে, যেই ব্রিজটা করা আছে, এটা তাকে শাস্তিস্বরূপ করা হয়েছে। এটা হচ্ছে কলজে খাকির কবর। আমরা দেখলাম ইতিহাসের আরেকটি চমকপ্রদ অংশ। প্রত্যেক দিন একটা করে ছেলে বিলাসিতা করে তাকে মেরে
গঙ্গায় ভাসিয়ে দিল। ওনার স্বামী যখন জানতে পারলো যে দেশে যুদ্ধ নাই, সৈন্য কমে যাচ্ছে, কী কারণে, ওনার স্বামী সেইটাকে ধরে নেয় হাতে নেয়। তখন কী করলেন, এনার খুব অলংকারের প্রতি লোভ ছিল। এই জায়গাটার নাম হচ্ছে আজিম কাটরা মসজিদ, এই মহিলার নামে। এই মহিলার নাম হচ্ছে আজিম মিসালেরা, তার নামে এই জায়গাটার নাম দিয়েছিল আজিম কাটরা মসজিদ। ওনাকে বললেন তোমার বাবা মেলা ধন সম্পত্তি রেখেছে, রত্ন রেখেছে, চলে নিয়ে আসে। তাকে পালকিতে করে সাজিয়ে নিয়ে এসে মসজিদের সামনে আগে হাত পা ধোয়ার জন্য কুয়ো বা চৌবাচ্চা থেকে ওখানে সেই কুয়োর জল দিয়ে হাত পা দিয়ে উঁচু করে নামাজটা করতে, সেই কুয়োতে তাকে ধাক্কা মেরে দেয়, ফেলে দিয়ে তার বুকে পাথর চাপা দিয়ে দেয়, দিয়ে উপর দিয়ে সিঁড়ি করে দেয়, যাতে যত নামাজি লোক যাবে পায়ের ধুলো পড়লে তার পাপ থেকে মুক্তি দেবে। এক কথা হচ্ছে নবাবের বিটি, মুর্শিদ কুলখার বিটি সুজাউদ্দৌলা নবাব ছিলেন, তার স্ত্রী সারফারাজ খা এর ছেলে, উনিও নবাব হয়েছিলেন, তাহলে তার মা। এবার সে যদি ওই ধরনের কেসটা হয় তাহলে লোকে কী বলবে, তার জন্য একে কলিজা সাথী বুঝলেন তো, তার জন্য এটা অপবাদ দিয়েছিল যে এর একটা রোগ হয়েছিল, রোগের জন্য প্রত্যেকদিন একটা করে বাচ্চা ছেলে মেরে তার কলিজাকে ওষুধ করে খাওয়ালে তার রোগটা সেরে যাবে। তখন ডাক্তার ছিল না, হাকিম এই কথা বলছিলাম, এটা সম্পূর্ণ উল্টোটা ছড়াবে না বলে এই কেসটা করেছিল। হ্যাঁ, কলিজা খায় বেগমের কোনো ইতিহাসে পাবেন না, নেই কোনো বই নেই। এবার নাম প্রচলিত বিকৃত ইতিহাস। শাস্তিটা কেন দিল? শাস্তি হয়েছে পাপ। প্রত্যেকদিন একটা করে কুর্তি মারতেন, তাকে মেরে দিতেন, যাতে ওনার ক্যারেক্টারটা লুজ মানে বাইরে না ছড়ায়, তার জন্য। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। আর আপনি যদি বলেন সেটাও না, তাহলে ইনারও সিঁড়ির তলায় সমাধি, ইনার বাবারও সিঁড়ির তলায় সমাধি, ইনার মারও সিঁড়ির তলায় সমাধি, তাহলে তারা কি করেছে? তারা কী করেছে? এবার তাদের দিক দিয়ে দেখতে গেলে ওনারা ছিলেন ধার্মিক লোক। নবাবী টাইমে অনেক সময় ভুলবশত কাউকে মৃত্যুদণ্ড দিয়ে দিল গায়ের জন্য, ঠিক আছে? উনি তো জানতেন না, যা বলতো ওনার যে সাইডে থাকতেন, ডানাত বাহাতে থাকতেন, উনি তার নিজে পরিচালনা করতেন না, হুজুর এই কাজটা উনি করেছেন, এই পাপের প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্তের জন্য সিঁড়িতলায় সমাধি। এখানে হচ্ছে ছোট ইটা। এটি হচ্ছে সেই বিখ্যাত মুর্শিদাবাদ গেট। নবাবদের আমলে নবাবরা যখন এই গেট দিয়ে প্রবেশ করতেন তখন সৈনিকরা বিগুলের বাঁশি বাজিয়ে তাদেরকে অভিনন্দন জানাতেন, অভিবাদন জানাতেন। গাইজ, আমরা অবশেষে চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হাজারদুয়ারি প্যালেসে, যেটি এই মুর্শিদাবাদের নাম বললেই প্রথম যার চিন্তা আসে মাথায় যে হাজারদুয়ারি। আমরা চলে এসেছি আজ মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে। তো এটা আমার সাদা শিরিয়ান ভাই, আমরা এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যাব না, আমরা এখন যাব হচ্ছে ছোট মোস্তানের কাছে, কি না মতিঝিলের কাছে। চলো যাওয়া যাক। ওটা ইমামবাড়া, সাগরা, এটা ইমামবাড়া, এটা হাজারদুয়ারি। কি আছে ভিডিও? কটা কটা গোল গোল ভুল ভুলাই যাচ্ছে। হাজারদুয়ারি বলা হলেও এখানে হাজারটা দুয়ার নেই, মানে আর্টিফিশিয়াল কিছু দুয়ার আছে যেটাকে হাজারদুয়ারির মধ্যে আনা হয়েছে। এটা ইমামবাড়া, আর এটা হচ্ছে মদিনা থেকে মাটি এনে তৈরি করা একটি ছোট মসজিদ। এইটা হচ্ছে হাজারদুয়ারি প্রধান স্থল। গাইজ, আমরা হাজারদুয়ারি মুর্শিদাবাদের আজকে এই ট্রিপ কিছুক্ষণের মধ্যে শেষ করব। তো আমরা অনেক জায়গায় ঘুরলাম, তার মধ্যে এটা সম্ভবত আমাদের লাস্ট ট্রিপ ছিল। তবে যাওয়ার পথে আমরা হয়তো মতিঝিল, যা মুর্শিদাবাদের মতিঝিল যেই জায়গাটা আছে সেখানে আমরা টাচ করে যেতে পারি, কিন্তু এখন বিকেল অলমোস্ট 4:30টার মতো বাজে। সময় যদি পেয়ে যাই তাহলে আমরা মতিঝিলটা টাচ করব। তো অনেক ভালো লাগলো, প্রতিটা হিস্টোরিক্যাল প্লেস ঘুরে আমাদের খুবই ভালো লাগলো। এখানে ইমামবাড়া, এখানে হাজারদুয়ারি এবং যে বাচ্চাওয়ালার যে কামান, ওইদিকে আমরা খোশবাগে গিয়েছিলাম। তারপরে কলজে খাকির কবর দেখে এলাম, মুর্শিদ কুলি খান, সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা, মির্জাফরের যে সমাধিস্থল এবং তার যে বাড়ি সেটাও আমরা দেখে এসেছি।
আমি প্রায় 2004 বা 2003-এর দিকে একবার এসেছিলাম লাস্ট, তারপরে অনেক দিন পরে এখন এলাম। খুবই ভালো লাগলো, অনেক চেঞ্জ হয়েছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তো আশা করছি পরের বার আরও প্রিপারেশন নিয়ে অনেক সুন্দরভাবে আমরা প্রতিটা ইনফরমেটিভ প্লেসগুলোকে আপনাদের সামনে এনে হাজির করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাঙালদের একটা শ্লোক আছে ব্রিটিশদের নিয়ে, সেটা হলো ট্যারাম ট্যারাম যুদ্ধ হবে তোমার সাথে আমার সাথে, বোম ফালাইছে জাপানে, বোমের ভিতর গোমা সাপ, ব্রিটিশ কয় বাপরে বাপ। সে ব্রিটিশ পালিয়ে গেছে তাদের 200 বছর রাজত্ব করার পরে, কিন্তু তারপরে কি আমরা প্রকৃত স্বাধীনতা পেয়েছি? সবাই ভালো থাকবেন।